সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর। আসলে চতুর্দিক থেকে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সেনা হেফাজতে থাকা 15 জন সামরিক কর্মকর্তাকে নিয়ে। গত বুধবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি ফর্মাল চার্জশিট দাখিল করা হলো, যার প্রেক্ষিতে অন্যান্যের মধ্যে এই 15 জন সেনা কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধের দায়ে জড়িয়ে গেলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো 8 তারিখ বুধবার 8 অক্টোবর। তো এরই মধ্যে শনিবার, গতকালকের আগের দিন, গত পরশু দিন ঢাকা ক্যান্টনমেন্টে সাংবাদিক সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান জানালেন যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছেন। তারপর থেকে নানা মহলে আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক, যে এই যে তাদেরকে হেফাজতে নেওয়া হলো, এটি কোন অধিকার বলে নেওয়া হলো? হেফাজত মানে কি গ্রেপ্তার? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে। এক একজন এক একভাবে বিষয়টি ইন্টারপ্রেট করছেন। তো আবার কেউ কেউ বলছেন এইটি গ্রেপ্তার না, গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনীর সদস্যদের নেই, গ্রেপ্তার করবে পুলিশ। তো এই আলোচনা যখন তুঙ্গে, তখনই আবার গতকাল ছিল রোববার, শনিবারের কথা বলছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলছিলেন যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ঠিক একদিন পর গতকাল রোববার আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেইটি সাইন করেছেন একজন ডিএস বা ডেপুটি সেক্রেটারি রাষ্ট্রপতির আদেশক্রমে। এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের বাসার রোডের উত্তরাংশে যে MES রয়েছে, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, সেই MES 54 নম্বর ভবনে, 54 নম্বর ভবনটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে। সেই সাব জেলে এই হেফাজতে থাকা কর্মকর্তারা থাকবেন। যদিও প্রজ্ঞাপনে কারা থাকবেন সে কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বাট এটি বোঝাই যাচ্ছে। কারণ তড়িঘড়ি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে যখন একটি সাব জেল ঘোষণা করা হয়, নিশ্চয়ই এখানে অন্য বাহিনীর লোককে, হাসিনার মন্ত্রী এমপিদের রাখার জন্য সেটি করা হয়নি, সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যেই করা হয়েছে। তো তারপর থেকেও আরও আলোচনা এটি উস্কে দিয়েছে, বিভিন্ন মহলে নতুনভাবে বিশ্লেষণ হচ্ছে যে সেখানে সাব জেল ঘোষণা করেছে, ভালো কথা, প্রজ্ঞাপনে কারা থাকবে পরিষ্কার করে উল্লেখ নেই। আর সাব জেলে যদি তারা থাকেন সেনা কর্মকর্তারা, তাহলে তাদেরকে কি গ্রেপ্তার বলে গণ্য করতে হবে? আর গ্রেপ্তার যদি তারা হন, তাহলে তারা আদালতে যাবেন না কি করে? গ্রেপ্তার হলে তো আদালতে তাদেরকে দাখিল করতে হবে, তাদেরকে পেশ করতে হবে বিচারকের সামনে, সেইটি কে করবে? তো এই নানা রকম আলোচনা সমালোচনার মধ্যেই আজকে সোমবার, একদিন পর পর বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আজকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর। আসলে কেন বলছি গুরুতর? কারণ তার এই কথার সঙ্গে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং সেই প্রজ্ঞাপনের বলে একটি বাড়িকে সাব জেল ঘোষণা করা MES-এর, এই দুটো বিষয় মিলছে না। এখানে একটি গ্যাপ থেকে যাচ্ছে এবং এটি সবচাইতে বড় রহস্যের জন্ম দিচ্ছে এই মুহূর্তে। তো আজ তাজুল ইসলাম সাহেব বলছিলেন সাংবাদিকদের যে আপনাদের কাছে শুনলাম যে কোন বাড়িকে সাব জেল করা হয়েছে, এটি আমার জানবার বিষয় না বা আমাদের জানবার বিষয় না, আদালতের জানবার বিষয় না। এটি খুবই রহস্য সৃষ্টি করেছে, কারণ এই আন্তর্জাতিক অপরাধ আদালত তো সরকারের বাইরের বিষয় না, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বাইরের কোনো অংশ না। এরা একে অপরের জন্যে পরিপূরক। তো এখন তাজুল ইসলাম সাহেব যেভাবে বলছেন যে তিনি জানেন না, সাংবাদিকদের কাছে প্রথম শুনলেন যে একটি সাব জেল একটি বাড়িকে ঘোষণা করা হয়েছে, এটি সত্যিকার অর্থেই উদ্বেগের। কেন তিনি এমন কথা বললেন? এবং শুধু এটিই না, তিনি সুস্পষ্টভাবে এটি বলে দিলেন যে গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনীর নেই। তারা প্রথমে গ্রেপ্তার হবেন, তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ সদস্যরা এবং গ্রেপ্তার করে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এই 15 জন অফিসারকে আদালতে হাজির করলে বিচারক যে রায় দেবেন তাদের ব্যাপারে, যে সিদ্ধান্ত দেবেন, বিচারক যদি সিদ্ধান্ত নেন যে তাদেরকে আটক আদেশ দিয়ে হাজতে রাখতে হবে, তখন সরকারের উপর দায় বর্তায় তাদেরকে কোথায় রাখবেন, কোন কারাগারে রাখবেন, সেই বিষয়টি তখন সরকার ডিসাইড করবে। বাট
তার কথা থেকে বোঝা গেল যে সরকার কিছুটা প্রিএমটিভ ওয়েতে আগে ভাগেই, অর্থাৎ আদালত তাদেরকে কি জামিনে দেবেন, তাদেরকে আটকাদেশ দেবেন, কিছুই না জেনে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বাড়িকে সাব জেল ঘোষণা করা হলো। তাহলে তার কথার সঙ্গে তিনি যেভাবে বিশ্লেষণ করলেন সেই কথার সঙ্গে কিন্তু গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কোনো মিল পাচ্ছি না। আর তার যে বক্তব্যের ভাষা, তিনি যেভাবে কথা বলছিলেন, এবং যদি কেউ তাকে ভিডিওতে কথা বলতে দেখে থাকেন, বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যবহৃত ভাষা, শব্দচয়ন, সব কিছু মিলালে দুটো বিষয় কিন্তু মিলানো যাচ্ছে না। অর্থাৎ বোঝা গেল যে এখানে একটি কোঅর্ডিনেশনের অভাব আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সেই এমইএসের 54 নম্বর বাড়িকে সাবজেল ঘোষণা করবার সিদ্ধান্ত, এবং আজকের এই বিবৃতি তাজুল ইসলামের, এই দুটো বিষয় কোনো অবস্থায় আমি একসঙ্গে মেলাতে পারছি না, মিলছে না। তাহলে তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন যে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না, তাদের ক্ষমতা নেই, তাই গ্রেপ্তার করবে পুলিশ। আর গ্রেপ্তার করে আদালতে তাদেরকে আনতে হবে, এটি পূর্ব শর্ত বলা হয়েছে। আর আদালতে আনার পর বিচারক যে সিদ্ধান্ত দেবেন, সেই বিচারকের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন হাজতখানায়, কোন জেলখানায়, কোন কারাগারে তাদেরকে রাখা হবে, কোনো বাড়িকে সাবজেল ঘোষণা করে নাকি অলরেডি প্রতিষ্ঠিত কারাগারে। তো সেটির ব্যত্যয় ঘটেছে, পরিষ্কারভাবে বোঝা গেল। আর চিফ প্রসিকিউটর তাতে একটু বিরক্ত, আমি সেটিও কিন্তু বুঝতে পারছি এখানে। আর ইতিমধ্যে চিফ প্রসিকিউটর কিন্তু অনেক প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে, বিভিন্ন মহলে তার সাহসী ভূমিকার জন্যে। তিনি যেভাবে মামলাটি সাজাচ্ছেন, মামলার কার্যক্রম চালাচ্ছেন, আমি যে বলতে চেয়েছিলাম, অত্যন্ত গোছানো এবং বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন, ফিয়ারলেসলি, এটি প্রশংসা পাচ্ছে নেটিজেনদের কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে, আমি বলবো। তো এর মধ্যে তার এই বিরক্তি প্রকাশ কিংবা তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে দ্বিমত প্রকাশ করা, তো এই বিষয়টি রহস্যের জন্ম দিচ্ছে নিঃসন্দেহে, এবং আমাদের ভাবতে বাধ্য করছে যে আসলে কি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে আইসিটিকে বাইপাস করে, পাশ কাটিয়ে, তাহলে সাব জেল ঘোষণা করলো এমইএসের বাড়িটিকে? যদি করলো তো কেন করলো এরকম? আইসিটির সিদ্ধান্তের বাইরে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবার সুযোগ আছে? আমি তো মনে করি না, কারণ আইসিটি হাইকোর্টের মর্যাদা ভোগ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। তো উচ্চ আদালতের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত। তাহলে উচ্চ আদালতকে বাইপাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম প্রজ্ঞাপন জারি করবেন রাষ্ট্রপতির আদেশ বলে, এই কথা বলে, তাহলে কি এখানে পরিষ্কার দ্বিমত কিংবা ঐকমত্যের অভাব এবং সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। আর যদি এরকমই হয় তাহলে বিষয়টি কি ইঙ্গিত করছে? যেখানে জনমনে এখনো সন্দেহ, এখনো নানা রকম বিভ্রান্তি, এখনো অনেকের ধারণা যে সেনাপ্রধান ওয়াকার এই সেনা হেফাজতের বাইরে সেনা কর্মকর্তাদের দিতে চাচ্ছেন না। যখনই আমরা জানলাম যে 15 জন অফিসারকে সেনা হেফাজতে রাখা হয়েছে, তখন এইটুকুও জানলাম যে সেনা সদর চাইছে, এবং বিশেষভাবে ওয়াকারুজ্জামান চাইছেন, যে তারা যতদিন বিচারের কার্যক্রম চলবে ততদিন তারা সেনা হেফাজতেই থাকবেন, এবং সেখান থেকে সেনাদের তত্ত্বাবধানে তাদেরকে আদালতে হাজির করা হবে, এবং আদালতের কার্যক্রম শেষে তাদেরকে আবার সেনা হেফাজতে ফেরত নেওয়া হবে। তো এইটি একরকমের সিদ্ধান্ত বলা যায়, এটি তাদের ভাবনা, আমি এরকম ভাবতে পারছি না। তাহলে বোঝা গেল সেনা সদর এরকম সিদ্ধান্ত নিয়েছে, তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা? ইতিমধ্যে তারা অনেক গর্হিত কাজ করেছে, এটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী না, একটি ক্ষুদ্রাংশ দায়ী, অতি উচ্ছ্বাসী, অতি উচ্ছ্বাসপ্রবণ, অতি উচ্চাভিলাষী এবং হাসিনার উচ্ছিষ্টভোগী কিছু সেনা কর্মকর্তা এসব অপকর্ম করেছে, করে পুরো বাহিনীকে কলঙ্কিত করেছে। যদিও পুরো বাহিনীর দায় না তাদের অপকর্মের জন্য, দায় নেই। তো তারা আবার এখন নানা রকম কলকাঠি নাড়ছে, তারা আবার এখন অফিসারদের বগলের নিচে রেখে দিতে চাচ্ছে। কেন এত মায়া? কেন এই ইচ্ছাই বা তাদের কেন যে তাদের সেনা হেফাজতে রাখতে হবে? এটি না করে তারা বরং এটি বলতে পারতো যে আমরা তাদেরকে সেনা হেফাজতে রেখেছি, তারা যাতে পালিয়ে যেতে না পারে। তারা এখানেই আছে, আইসিটি যেই সিদ্ধান্ত নেবে, আইসিটি যদি মনে করে পুলিশ পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, পরবর্তী সিদ্ধান্ত আইসিটির বা সরকারের। এই কথা সেনা সদর বলতে পারত, ওয়াকারুজ্জামান বলতে পারতেন, কিন্তু বলেননি। কারণ শুরু থেকে দেখা গিয়েছে তার এই কালপ্রিট অফিসারদের বাঁচাবার প্রাণান্তকর চেষ্টা, সব মহলে চেষ্টা তদবির করেছেন, লাভ হয়নি। অবশেষে এই টাগ ও বরে বিরতি দিয়ে এখন হেফাজতে আছে, এই জায়গায় এসে তিনি স্থিত হয়েছেন, এই জায়গায় স্থিত হয়েছেন। তো যা কিছুই হোক,
প্রিয় দেশবাসী, আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আরও নানা রকম ষড়যন্ত্র হতে পারে আগামী দিনগুলোতে। তো যে কোনো পরিস্থিতিতে চোখ কান খোলা রাখতে হবে এবং পজিটিভলি রিয়্যাক্ট করতে হবে। আমরা জনগণ হিসেবে আমরা যা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় জুলাই অগাস্টে আমরা যা করেছি, আমাদের ভূমিকা আমরা পালন করেছি, সেইভাবে আমরা আমাদের ভূমিকা পালন করে যাব। দেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এবং আইসিটির বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এই মুহূর্তে, আইসিটিকে দুর্বল করবার, আইসিটির সিদ্ধান্তকে ভায়োলেট করবার, এটি আমরা সহ্য করব না। বাংলাদেশের মানুষ এটি সহ্য করবে না। কারো খামখেয়ালিপনা, কারো এক পেশে কোনো মনোভাব, এক পেশে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব না। যা কিছু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে হবে এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক হবে। সেখানে একটি আদালত ক্রিয়াশীল আছে, বিচারপতি এবং বিচারকরা নিয়োজিত আছেন এই বিষয়ে ফয়সালা করবার জন্য, তারাই করবেন এবং তাদের রায়ের জন্য আমরা অপেক্ষা করব। এবং আমরা আশা করব সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনারেল ওয়াকারের নেতৃত্বে যারা এই বিষয়ে কলকাঠি নাড়ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সিদ্ধান্ত আইসিটির সিদ্ধান্তের বাইরে যাবে না। যদি এমনটি হয় তাহলে আমরা ধরে নেব তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন, যার ফলাফল ভালো হবে না, কারোর জন্যই না। প্রিয় দর্শক, ভালো থাকবেন।